নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা। আপনাদের সঙ্গে আমি অনির্বাণ। বাংলা কি ক্রমশ জঙ্গিদের স্বর্গরাজ্য হয়ে উঠছে? আসলে এই বিতর্কটা শুরু হয়েছিল খাগড়াগড়ের ঘটনার পর থেকে। তার আগে পর্যন্ত আমরা জানতাম বাংলা জঙ্গিদের সেফ ট্রানজিট রুট, অর্থাৎ এখান দিয়ে বোমার বর্ষা যেতে পারে, এখানে বসে বিস্ফোরণের ছক হতে পারে, পরিকল্পনা হতে পারে, এখানে বসে এমনকি 5টা সন্ত্রাসবাদী সংগঠন তাদের মতো করে রিক্রুটমেন্ট করতে পারে। কিন্তু বাংলায় বোমা ফাটবে না, বাংলায় কখনো সন্ত্রাসবাদী আক্রমণ ঘটবে না, বাংলায় কখনো সন্ত্রাসবাদী আক্রমণের নিশানা হওয়ার, লক্ষ্য হওয়ার ঘটনা ঘটবে না। কিন্তু খাগড়াগড়ের পর থেকে বদলে যায় ছবিটা, আর তখনই ক্রমশ সামনে আসতে থাকে এই বিতর্ক। সাম্প্রতিক সময়ে এই বিতর্ককে রীতিমতো উস্কে দিল দুটি ঘটনা, একটি বিধাননগরে জয়পাল ভুল্লার এবং অন্যটি মালদাতে চীনা গুপ্তচরের আটক হওয়া। প্রশ্ন উঠছে দেশ বিরোধী কার্যকলাপ, তার কারণ নিউ টাউন শুটআউটে এসছে খালিস্তানি যোগের কথা, পাকিস্তানি আইএসআই লিঙ্ক আর চীনা গুপ্তচর। তিনি যে এদেশের কোন কোন তথ্য, কতটা গুরুত্বপূর্ণ তথ্য এই মুহূর্তে চীনের গুপ্তচর সংস্থার হাতে তুলে দিয়েছেন তা নিয়ে রীতিমতো উদ্বিগ্ন এদেশের সেনা গোয়েন্দারা, রীতিমতো উদ্বিগ্ন এদেশের ইন্টেলিজেন্স ব্রাঞ্চের কর্তারা। আর ঠিক তাই নিয়েই আমাদের আজকের এই প্রশ্ন যে বাংলা কি ক্রমশ জঙ্গিদের স্বর্গরাজ্য হয়ে উঠছে। আর সেই নিয়েই আমাদের একটি বিশেষ প্রতিবেদন, যার পরিপ্রেক্ষিতে আসবো আজকে অনির্বাণের অগ্নিবাণের বিতর্কে। প্রথমে আমাদের বিশেষ প্রতিবেদন। খাগড়াগড় বিস্ফোরণ থেকে নিউ টাউন শুটআউট, বাংলায় সন্ত্রাসবাদীদের ঘাঁটি গেড়ে থাকা কিংবা কুখ্যাত দুষ্কৃতীদের গা ঢাকা দেওয়ার চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে। আর মালদায় গ্রেফতার চীনা গুপ্তচরকে জেরায় উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। ভারতের বিরুদ্ধে চীনের গুপ্ত ষড়যন্ত্রের মারাত্মক ছক জানতে পেরেছেন গোয়েন্দারা। তথ্য হাতানোর ও তথ্য লোপাটের ছক খোলা হয় একাধিক সাইবার সংস্থা। 1,500-এর বেশি তথ্য আত্মসাৎ করেছে চীনা গুপ্তচররা। আইফোনের তথ্য মুছে ফেলেছে হানজয়। ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রমাণ থাকাতেই তথ্য মুছে ফেলা হয়েছে বলেই অনুমান গোয়েন্দাদের। নিউ টাউন এনকাউন্টারেও চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে তদন্তে। এসটিএফ এর হাতে নিহত ভুল্লার ও জাসপ্রীত, দুই গ্যাংস্টারের সঙ্গে যোগাযোগ পাক জঙ্গি সংগঠনের। লাহোরের মাদক পাচারকারীদের সঙ্গেও যোগ নিহত গ্যাংস্টারদের। পাক সিম ব্যবহার করত ভুল্লার ও জাসপ্রীত। গ্যাংস্টারদের মোবাইলে মিলেছে পাকিস্তানের নম্বরও। সম্প্রতি হানজয়ের গ্রেফতারি বা নিউ টাউন শুটআউটেই শুধু নয়, বর্ধমানের খাগড়াগড় বিস্ফোরণে উঠে এসেছিল জামাতুল মুজাহিদিন বাংলাদেশের যোগসূত্র। বাংলা বরাবরই সন্ত্রাসবাদী ও আততায়ীদের কাছে সেফ করিডোর। অতীতেও এ রাজ্যকে ব্যবহার করে অন্য রাজ্যে বা বাংলাদেশে নাশকতা চালানোর ছক সামনে এসেছে। ভারতে অনুপ্রবেশের নতুন রুটের খোঁজে হানজয়ের ভারতে অনুপ্রবেশের তথ্য উঠে এসেছে তদন্তে, যা রীতিমতো উদ্বেগ বাড়াচ্ছে গোয়েন্দাদের। রিপাবলিক বাংলা। আর এখান থেকে আমাদের প্রশ্ন, আর এখান থেকে আমাদের আজকের বিতর্ক, যে বিতর্ক নিয়ে কথা বলবো আমার সঙ্গে উপস্থিত অতিথিদের সঙ্গে আমি একে একে পরিচয় করে দিই। আমার সঙ্গে যারা উপস্থিত রয়েছেন গ্রুপ ক্যাপ্টেন রমেশ কুমার দাস, আমার সঙ্গে প্রাক্তন বায়ুসেনা কর্তা, এবং রয়েছেন অভিষেক মিত্র, সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ। আমার সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেসের তরফ থেকে রাজু ঘোষ, তৃণমূল কংগ্রেস ওবিসি সেলের নেতা, এবং আমার সঙ্গে রয়েছেন দীপন মজুমদার, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের পক্ষ থেকে। আমি প্রত্যেকের সঙ্গেই কথা বলবো, কিন্তু তার আগে আমার আজকের অতিথিদের জন্য এবং আজকের এই বিতর্কের জন্য যে প্রশ্নবান বা অগ্নিবাণ সাজিয়ে রেখেছি সেদিকে নজর দেবো। অনির্বাণের অগ্নিবাণ এক। সেফ ট্রানজিট থেকে জঙ্গিদের নিরাপদ ঘাঁটি কিভাবে হয়ে উঠল বাংলা? অগ্নিবাণ 2, জঙ্গিদের নিরাপদ ঘাঁটি হয়ে ওঠার যে ঘটনা, অর্থাৎ খাগড়াগড়, সেখান থেকে শুরু, শেষ কোথায়? অগ্নিবাণ 3, বাংলা এবং বাঙালির মধ্যে যে সামাজিক উদারতা, তার ফাঁক গলেই কি ক্রমশ জঙ্গি ঘাঁটি হওয়ার দিকে এগিয়ে চলেছি আমরা? আমি প্রথমেই যাব রাজুবাবুর কাছে। রাজুবাবু, একটা সাধারণ সামাজিক উদারতার মধ্যে আমরা বাঙালিরা বসবাস করি, এবং সেই উদারতায় সামান্যতম চিড় খেলে প্রশ্ন উঠলে আমরা দাগিয়েও দিই অবিলম্বে যে নিশ্চিতভাবে আপনি কোনো একটি নির্দিষ্ট মতাদর্শের, একটি উগ্রপন্থী মতাদর্শের প্রতিনিধিত্ব করছেন। ধরুন এই হানের কথাই বলি না কেন, মালদায় হান গ্রেপ্তার হয়েছে। মালদা শহরে তো বটেই, এ রাজ্যের যে কোনো শহরে হানের মতো কেউ যদি একজন ঘুরে ফেরান,
নিশ্চিতভাবে তাকে আমরা চীনা নাগরিক বলে প্রথমেই বা গুপ্তচর বলে সন্দেহ করব না। মনে করে নেবো আমাদের উত্তর পূর্বাঞ্চলের আমাদের দেশের যে সহনাগরিকরা রয়েছেন তাদের মধ্যে কেউ। এবং হানের এই উপস্থিতি নিয়ে কোনো পাড়ায় কোনো প্রতিবেশী যদি প্রশ্ন তোলেন তাকে দাগিয়ে দেওয়া হবে আপনি নিশ্চয়ই উগ্রপন্থার চর্চা করছেন। শুধু হান কেন, এমন হাজারো জঙ্গি গোষ্ঠীর হাজারো সদস্য এই যে জয়পাল ভুল্লার ধরা পড়লো, এদের ক্ষেত্রে আমরা দেখেছি দালাল রাজ্যের সুযোগ নিয়ে কীভাবে অতি সহজে এমন দুই ভয়ঙ্কর লোক, এমন দুই ভয়ঙ্কর জঙ্গি গোষ্ঠীর সঙ্গে সম্পর্কযুক্ত আততায়ী অপরাধী তারা জাঁকিয়ে বসেছিল নিউ টাউনে শুধুমাত্র দালাল রাজ্যের সুযোগ নিয়ে। কেউ কোনো প্রশ্ন করেন। এখানে আমার প্রশ্ন, রাজুবাবু, আমাদের এই সামাজিক উদারতার সুযোগ নিয়ে কি বাংলাকে ক্রমশ ঘাঁটি করে তুলছে জঙ্গিরা? অনির্বাণদা, আপনি যেটা বলছেন এটা উদারতার ব্যাপার এখানে কিছু নেই। আপনি এই যারা আপনার পাঞ্জাবের যারা দুজন গ্যাংস্টার এখানে আসলো তাদের সাথে কোনো উদারতার ব্যাপার নেই। তারা নির্দিষ্ট আইডি প্রুফ, জাল আইডি প্রুফ বানিয়ে, জাল আধার কার্ড বানিয়ে, জাল ড্রাইভিং লাইসেন্স বানিয়ে কোনো একজন দালাল মারফত তারা এসেছে, দালালকে দিয়েছে, বাড়ির মালিককে দিয়েছে, সেইটাকে তারা কাগজপত্র নেওয়ার পরে তাদেরকে সেই ভাড়া রেন্ট এগ্রিমেন্ট তাদের সাথে করেছে। এখানে কোনো একজন ভাড়াটিয়া বা কোনো একজন মালিকের পক্ষে জানা সম্ভব নয় সেই ডকুমেন্টস দেখে যে সেই লোকটার ডকুমেন্টসটা ডুপ্লিকেট বা জালি ডকুমেন্টস। তাহলে এইখানে কিন্তু উদারতার ব্যাপার আসছে না। দ্বিতীয় কথা হচ্ছে, যে কটা ঘাঁটি পার হয়ে তারা এসছে পাঞ্জাব থেকে, বিভিন্ন টোল ট্যাক্স বলুন, বিভিন্ন নাকা চেকিং বলুন, সেখানে তারা পুলিশের ডুপ্লিকেট আইডি বানিয়ে তারা এখানে পাস করেছে। সেই আইডি দেখেও সেই কোনো সম্ভব হয়নি। কোনো একজন মানুষ একটা আইডি প্রুফ দেখে বলতে পারবে না যে এটা ডুপ্লিকেট বা অরিজিনাল। তাহলে এখানে প্রত্যেকটা রাজ্যতেই এরকম কিছু না কিছু ঘটনা ঘটে। এটা শুধু বাংলা বলে নয়, সারা ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্যতেই এরকম কিছু না কিছু ঘটনা ঘটে। আমরা কিন্তু বারবার বাংলা থেকে কেন গ্রেফতার হচ্ছে রাজুবাবু? বাংলা থেকে কেন ধরা পড়ছে? সেখানকার কিন্তু সরকার জানতে পারেনি না, সেটা বাংলা থেকে যে গ্রেফতার হয়েছে এটা পশ্চিমবঙ্গ পুলিশের একটা বিরাট অ্যাচিভমেন্ট। যেভাবে এই ধরনের একটা অ্যান্টি সোশ্যাল, এই ধরনের একটা গ্রুপকে এই এসটিএফ এর যারা কর্মী তারা যেভাবে তাদেরকে ধরেছে, ভারত সরকারের যে সমস্ত এজেন্সিগুলো রয়েছে তারা এরকম সাকসেসফুল অপারেশন আজ পর্যন্ত তারা রেকর্ড করতে পারেনি। কোনো একজন সাধারণ মানুষের ক্ষতি না করে, কোনো একজন সাধারণ মানুষের কোনো রকমভাবে তাদের কোনো ক্ষতি না করে সুন্দরভাবে অপারেশন করে এই গ্যাংটাকে রাজুবাবু, আপনার কথা সূত্র ধরে দীপন বাবুর কাছে যাবো। দীপন বাবু, বাংলা থেকে বারবার এমন জঙ্গিদের গ্রেফতার হওয়া, গুপ্তচরদের গ্রেফতার হওয়া, কখনো বা নিকেশ হওয়া নিউ টাউনের মতো শুট আউটের ঘটনায়, সেটা বাংলার পুলিশের সাফল্য বলে দাবি করছেন রাজু ঘোষ। আমার প্রশ্ন, পুলিশের সাফল্য নিশ্চিতভাবে এসটিএফ এর যারা সেদিনকে ছিলেন, যারা এই অপারেশন চালিয়েছেন, তারা নজিরবিহীন বীরত্বের পরিচয় দিয়েছেন, কিন্তু সার্বিকভাবে গোয়েন্দা ব্যর্থতা নয়, সার্বিকভাবে সামাজিক ব্যর্থতা নয়, আমাদের এখানকার উদারতার সুযোগ নিচ্ছে জঙ্গিরা বাংলাকে সেফ করিডোর থেকে সেফ হাভেন করে তোলার ক্ষেত্রে। আমার সঙ্গে আলোচনায় প্রাক্তন আইপিএস কর্তা নজরুল ইসলামও যোগ দিয়েছেন, প্রাক্তন পুলিশ কর্তা। নজরুল বাবু, আপনার কাছেও আসবো, কিন্তু তার আগে আমি এই প্রশ্নের উত্তর চাইবো দীপন বাবুর কাছে। দেখুন অনির্বাণদা, ব্যাপারটা হচ্ছে যে কোনো একটি এই ধরনের যারা জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত থাকে তারা কোনো একটা জায়গায় কিন্তু এক দুদিনের জন্য আসে না। তারা বেসিক্যালি এই জায়গাটায় ঘাঁটি গড়েছিল প্রায় 1-1.5 মাস আগে থেকে বা 2 মাস আগে থেকে, বা তারও বেশি হতে পারে। তাহলে এই ঘটনাটা কিন্তু হচ্ছে ভোটের প্রায় 1 মাস বা 1 মাসের ভেতরে একটা সময় এই ঘটনাটা ঘটছে। এবার আমরা জানি যে ভোট হওয়ার সময় ইলেকশন, একটা রাজ্যে যখন ইলেকশন চলে সেই রাজ্যের সিকিউরিটি কিন্তু প্রচন্ড ভাবে সজাগ থাকে। প্রত্যেকটা পয়েন্টে, প্রত্যেকটা চেক পয়েন্টে নাকা চেকিং থেকে আরম্ভ করে সমস্ত কিছু হয়। কিন্তু আমরা এখানে দেখলাম যে এইরকম দুজন উগ্রপন্থী তারা আমাদের রাজ্যের ইন্টেলিজেন্স এবং সিকিউরিটিকে ক্র্যাক করে তারা কিন্তু এইরকম নিউ টাউনের মতন একটি জায়গায়, শহরাঞ্চল নিউ টাউনের মতন একটি জায়গায় তারা ঘাপটি মেরে বসেছিলেন। তো আমার প্রশ্ন হচ্ছে, এখানে সিকিউরিটি ল্যাপসের একটা বিষয় তো আসছেই, এবং তার প্রধান কারণ হচ্ছে আমাদের ল অ্যান্ড অর্ডার সিস্টেম যেটা পশ্চিমবঙ্গে চলছে তার মধ্যে রাজনীতিকরণ ঢুকে গেছে। আজকে আমার যদি কাউকে সন্দেহ হয়, আমি যদি লোকাল পুলিশ স্টেশনে তাকে নিয়ে কমপ্লেন করতে চাই, সেই লোকাল পুলিশ স্টেশন আগে
মানে লোকাল তৃণমূলের নেতাকে ফোন করবে যে এই লোকটাকে কি আমি ধরতে পারবো, এই লোকটাকে অ্যারেস্ট করতে পারবো? তো প্রধান কারণ হচ্ছে ল অ্যান্ড অর্ডারের মধ্যে রাজনীতিকরণ, পলিটিসাইজেশন হয়েছে, এবং এই সেম কারণটা কিন্তু কেরালা এবং পাঞ্জাব, এই তিনটে আউটলেট যেখান থেকে জঙ্গিরা মোস্ট প্রবাবলি ঢুকছে বা মানে ঘাঁটি কেটে বসে থাকছে বিভিন্ন অপারেশন করার জন্য, এই তিনটে জায়গায় একটা কমন জিনিস, সেটা হচ্ছে ল অ্যান্ড অর্ডারের মধ্যে, অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে পলিটিসাইজেশন হয়ে যাচ্ছে। এবং তার ফলে আমি কিন্তু আইপিএস একটুও ছোট করছি না, কিন্তু তাদেরকে বাধ্য করা হচ্ছে, তাদেরকে তাদের ডিউটিস এন্ড রেসপন্সিবিলিটিস ঠিকভাবে পালন করতে দেওয়া হচ্ছে না। এই জন্যই কিন্তু এই সিকিউরিটি ল্যাবস গুলো হচ্ছে। আমি প্রাক্তন আইপিএস কর্তা নজরুল ইসলামের কাছে যাই। পুলিশের মধ্যে রাজনীতিকরণ কি কোথাও জঙ্গি কার্যকলাপ রুখতে বা চিহ্নিত করতে আমাদের মধ্যে ঢিলেমি এনে দিচ্ছে মনে হচ্ছে নজরুল বাবু? দেখুন, আমি এটাকে রাজনীতিকরণ বলবো না। পুলিশের মধ্যে দুর্নীতি এবং রাজনীতিবিদদের মধ্যে দুর্নীতির ফলে এটা হচ্ছে যে রাজনীতিবিদরা অসৎ, তারা সাধারণত অসৎ পুলিশ হোক বা প্রশাসন অন্য উপরের পদে অসৎ লোকদের বসান, তারা যা আদেশ করবেন, ন্যায় হোক অন্যায় হোক, আইনি হোক বেআইনি হোক, তারা পালন করবে এই জন্য। কিন্তু নির্দিষ্ট ঘটনার আমি 2-3টে পয়েন্ট বলবো। নিউটনের পয়েন্টটা নিয়ে আলোচনা হলো। নিউটনে আমার যেটা মনে হয়, আপনাদের চ্যানেলে যতটা আপনারা দেখিয়েছেন, তাতে যে মিথ্যা আধার কার্ড বা অন্য পরিচয়পত্র দেওয়া হয়েছিল সেটা কিন্তু পুলিশ ভেরিফাই করেছিল, এবং ওখানে যারা হাউসিং এর কর্তা ব্যক্তি ছিলেন তাদের কাছে সে ভেরিফাইড কাগজপত্র দেওয়া হয়েছিল। আমি বলবো এটা যারা অপরাধী হয় বা পাচারকারী হয় তাদের কাছে প্রচুর টাকা থাকে। আমি আমার ব্যক্তিগত জীবনে দেখেছি যে তারা যে কোনো পরিমাণ টাকা দিয়ে দিতে পারে। আমার ধারণা এই দালালদের মাধ্যমে পুলিশের যে লোকেরা এটাকে ভেরিফাই করেছিল তারা ভেরিফাই না করে দালাল যা বলেছে সেখানে ছাপ্পা লাগিয়ে দিয়েছে, এবং যার ফলেই এটা হওয়া সম্ভব হয়েছে। সেদিক দিয়ে যদি দেখেন তাহলে অবশ্যই এখানে পুলিশের ব্যর্থতা, এবং অবশ্যই আমাদের পুলিশ মানে তো শুধু পোশাক পরা পুলিশ নয়। যেমন কেন্দ্রীয় সরকারের আইবি আছে, র আছে, তেমনি রাজ্য সরকারের আমাদের ইন্টেলিজেন্স ব্রাঞ্চ আছে, কলকাতা পুলিশের স্পেশাল ব্রাঞ্চ আছে। সাদা পোশাকে তার প্রতিটি থানাতেই কিছু কিছু লোক থাকে, তাদের কাজ হলো এরকম খবর জোগাড় করা। তারাও খবরটা জোগাড় করতে পারেনি, এটাও ব্যর্থতা। কিন্তু বীরভূমে এসে অস্ত্র বোঝাই লরিটা ধরার পরে তারা এদেরকে যেভাবে ট্যাকেল করেছে সেটা কিন্তু পুলিশের সাফল্য বলতে হবে। অবশ্যই নজিরবাবু, এখানে আমার একটা প্রশ্ন, নিশ্চিতভাবে সেটা পুলিশের সাফল্য, এসটিএফ এর নজিরবিহীন বীরত্ব আমি বারবার বলেছি, আমরা বারবার বলেছি, সেই নিয়ে আমরা রিপাবলিক বাংলার তরফ থেকে বারবার সাধুবাদও জানিয়েছি, অভিনন্দনও জানিয়েছি যে তারা দেশ রক্ষার কাজ করেছেন, একটি কাজের মতো কাজ করেছেন। এখানেই একটি প্রশ্ন নজিরবাবু আমার, আমি যে উদারতার কথা, সামাজিক উদারতার কথা বলছিলাম, আমি জানি আপনি এই প্রশ্নটি সঠিকভাবে নেবেন, সেই কারণেই আপনাকে প্রশ্নটি করা, আপনার সঙ্গে দীর্ঘদিন আলাপের সুবাদে। নজরুলবাবু, ধরুন আমার পাশের বাড়িতে বিশ্বম্ভর রায় নামে নতুন একজন এসে থাকতে শুরু করলেন। রাত্রেবেলা যদি তার বাড়িতে বা দিনের যে কোনো সময় তার বাড়িতে যদি আমি কোনো অবৈধ কার্যকলাপ ঘটছে বলে সন্দেহ করি, আমি লোকাল পুলিশ স্টেশনে কমপ্লেন করি, আমি দেখব বিশ্বম্ভর রায়ের ক্ষেত্রে একরকমভাবে এগোচ্ছে পুলিশ। কিন্তু একটা অভিযোগ ওঠে বাংলায় বারবার যে উদারতার কথা বলে, আমি এখানে নিশ্চিতভাবে রাজনীতিকে অভিযুক্ত করব না, কিন্তু কোথাও একটা বোধহয় আমাদের এটা হাড়ে মজ্জায় ঢুকে গিয়েছে যে কোনো একটি নির্দিষ্ট সম্প্রদায়, সংখ্যালঘু সম্প্রদায়ের ক্ষেত্রে যদি ধরে নিই বিশ্বম্ভর রায়ের বদলে মুদাস্সার হোসেন তার বাড়িতে, অর্থাৎ আমার এই প্রতিবেশীর বাড়িতে এমন কিছু ঘটছে এবং আমি সেটা নিয়ে কমপ্লেন করতে চাই, কোথায় যেন পুলিশ কুঁকড়ে যায়, স্থানীয় জনপ্রতিনিধি কুঁকড়ে যান। সার্বিকভাবে তারা ভাবতে শুরু করেন এটা হলে সংখ্যালঘুর ভাবাবেগে আঘাত পড়তে পারে। আচ্ছা, সংখ্যাগুরু ভাবাবেগে যদি আঘাত না পড়ে বিশ্বম্ভর রায়কে গ্রেফতার করলে বা তার প্রতি সন্দেহ করলে, তাহলে কোনো এক মুদাস্সার হোসেনের কার্যকলাপে কেন সংখ্যালঘু ভাবাবেগে আঘাত পড়বে, যদি বিশেষ করে সেটা জঙ্গি কার্যকলাপ হয়? এদেশের হাজার হাজার মুসলিম ধর্মাবলম্বী মানুষ আছেন, লক্ষ লক্ষ হিন্দু মানুষ আছেন, বৌদ্ধ জৈন মানুষ আছেন, শিখ মানুষ আছেন,
যদি খালিস্তানি জঙ্গি গ্রেফতার হলে তার জন্য সমগ্র শিখ সম্প্রদায় দায়ী না হন, তাহলে কেন একজন মুসলিম গ্রেফতার হলে সমগ্র মুসলিম সম্প্রদায় দায়ী হবেন? সামাজিক অস্থিরতা তৈরি হবে, এসব আগাম ধরে নিয়ে এতখানি উদারতার সুযোগ জঙ্গিদের দেওয়া হবে। নজিরবাবু, আপনার কি মনে হয়? আমার মনে হয় এখানে একটু বিশ্লেষণে ভুল হচ্ছে। এটা ঠিক যে কিছু লোককে আলাদাভাবে দেখানো হয়, সেটা এই জন্য নয় যে তারা একটা নির্দিষ্ট ধর্মীয় সম্প্রদায়ের লোক, এই জন্য যে তারা একটা রাজনৈতিক দলের সমর্থক এবং সেই দল এখানে শাসন ক্ষমতায় আছে। যদি অন্য লোকেরা, অন্য ধর্মের লোকেরাও তাদের সমর্থক হয়, তাহলে তাদের ক্ষেত্রে একই ঘটনা ঘটবে। আমি একটা উদাহরণ দিয়ে বলছি, আপনি নামটা বললেন সেই জন্য বলছি। আমি আজকেই আপনাদের চ্যানেলে না অন্য চ্যানেলে জানি না দেখলাম যে একজন রাজনৈতিক নেতা, যিনি প্রধান বলে দাবি করা হচ্ছে চ্যানেলে, প্রাক্তন এমএলএ সামনে ভাঙড়ের একটা সভায় বলছে যে যারা মানে বিরোধী দল করেছে তাদেরকে আমাদের কাছে সারেন্ডার, তিনি সারেন্ডার বলেননি, সালেন্ডার বলেছেন, অর্থাৎ বোঝাতে চেয়েছেন যে আত্মসমর্পণ করতে হবে, যদি না করে তাদেরকে 100 দিনের কাজ দেওয়া যাবে না। প্রধান একটা সরকারি পদ, পাবলিক সার্ভেন্ট, আমাদের দেশে যে আইন আছে সে অনুসারে একজন পাবলিক সার্ভেন্ট এটা প্রকাশ্য সবাই বলছে যে অন্য দল করেছে, অতএব তাকে কাজ পেতে হবে, সেই দলের কাছে যেতে হবে, আমরা দেব না। এটা একদম ফৌজদারি অপরাধ, এবং সে যদি শাসক দলের লোক না হতো তার বিরুদ্ধে এতক্ষণ কেস হতো এবং সে গ্রেপ্তার হয়ে যেত। আমি বলছি যে এটা করা হয়, কিন্তু এই জন্যে নয় যে সে মুসলমান বলে, এই জন্যে যে সে রাজ্যের শাসক দল করে বলে। আমি আশা করি বোঝাতে পেরেছি অনেক। বুঝতে পেরেছি নজরুলবাবু, একদম স্পষ্ট আমার কাছে। আমি আপনার এই বক্তব্যটা নিয়েই আমি গ্রুপ ক্যাপ্টেন আর কে দাসের কাছে যাব, রমেশ কুমার দাস। গ্রুপ ক্যাপ্টেন দাস, দেশ বিরোধী কার্যকলাপ চলছে এক কথায়, ধরুন খালিস্তানি যোগ স্পষ্ট, আইএসআই লিঙ্ক স্পষ্ট, নিউ টাউন শুট আউটের ঘটনায়, মালদাতে চীনা গুপ্তচরের ধরা পড়া, সে যে কী কী দেশ সম্পর্কে তথ্য সংগ্রহ করেছে আর কী পাঠিয়েছে, এখন সেটা নিয়ে রীতিমতো উদ্বিগ্ন গোয়েন্দারা। একটি ফোনের তথ্য সে মুছে ফেলেছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, যদিও আইফোনের তথ্য মুছে ফেলাতে সহজ না, কিন্তু সেক্ষেত্রেও সরাসরি সেই ফোনের তথ্য নির্দিষ্ট যে ম্যানুফ্যাকচারিং কোম্পানি তার সহায়তা ছাড়া উদ্ধার করা প্রায় অসম্ভব। আমার প্রশ্ন, বারবার বাংলা থেকেই কেন ধরা পড়ছে? এখানে কি কোনো কারণে কোনো ঢিলেঢালা মনোভাব আছে বলে আপনার মনে হয়? দেখুন, বাংলা থেকে যে এদের ধরা পড়েছে, স্পেশালি আমি চীনের যে হানের কথা বলছি, এটা কিন্তু কারণটা হচ্ছে বাংলা আর বাংলাদেশের মধ্যে যে বর্ডারটা আছে কয়েক জায়গায় কিন্তু অনেকটাই পোরাস, স্পেশালি মালদার এলাকায় প্রায় 170 কিলোমিটার মতো জায়গা আছে, এখনও এই জায়গাটা এখনও প্রপারলি ফেন্সিং হয়নি। তো এই যে বর্ডারটা আছে সেখানে কিন্তু অনেকটাই পোরাস, এবং চীন এক পার্ট অফ দেয়ার স্ট্র্যাটেজি, মানে এই যে হান লোকটা, হি ইজ পার্ট অফ চাইনিজ ইন্টেলিজেন্স, মানে ও একটা বিজনেসম্যান হিসেবে এসছিল বাংলাদেশে, বাংলাদেশ থেকে ও ভারতের মধ্যে ঢুকে গেছে, এর আগেও ও প্রায় 7-8 বার ইন্ডিয়াতে এসছে। মানে ও কিন্তু ওর মেন উদ্দেশ্য হচ্ছে টু ফাইন্ড ভেরিয়াস স্লিপার সেলস, টু ফাইন্ড আউট আরও কি রুটিং কোথায় কোথায় আর কি করতে পারে। মানে এই স্পাইং অপারেশনের মধ্যে সব কিন্তু মানে ইট ইজ নট অলওয়েজ লাইক জেমস বন্ডের মতন ক্যারেক্টার থাকে না। গ্রুপ ক্যাপ্টেন দাস, আমি আপনার কাছে ফিরছি। আমার আজকের শোয়ের অনির্বাণের অগ্নিবাণে আমার ব্রহ্মাস্ত্র নেওয়ার সময় গেছে, অর্থাৎ আজকের শোয়ের মূল প্রশ্ন, আজকের বিতর্কের আমি সেটা নিয়ে নিই। আজকের বিতর্কের মূল প্রশ্ন, ব্রহ্মাস্ত্র, জাতীয়তাবাদী উদাসীনতাতে কি প্রশ্রয় পাচ্ছে জঙ্গিরা? আমি এই প্রশ্ন নিয়েই ফিরবো। গ্রুপ ক্যাপ্টেন দাস, আপনি প্লিজ কন্টিনিউ করুন, আমি আপনার কাছে এবং অন্য অতিথিদের কাছে এই প্রশ্ন রাখবো। এ রাজ্যে জাতীয়তাবাদের অনুশীলন কোথাও একটু দাগিয়ে দেওয়া একটা ট্যাবুর মতো ব্যাপার কিনা, যেটা করলে সামাজিকভাবে কিছুটা ক্ষমা ঘৃণা করা হয়, এক কথায় বললে ঠাট্টা মশকরা করা হয়, নির্দিষ্ট একটি দলের বা মতের লোক বলে মনে করা হয়, আর সেই ফাঁক বলে কি একটা সোশ্যাল অ্যাকসেপ্টেন্স তৈরি করে নেয় তার নিজেদের কার্যকলাপের পক্ষে জঙ্গিরা। গ্রুপ ক্যাপ্টেন দাস, দেখুন, টেরোরিজম যে জিনিসটা, এটা কিন্তু কোনো ধর্ম চিনে না। টেরোরিজম কিন্তু এদের মূল উদ্দেশ্য হচ্ছে
বিনাশ করা, বিনাশ মানে দে আর মানে ফ্যানেটিক হয়ে যায়। ওরা কিন্তু কি ঠিক কি বেঠিক সেটা কিন্তু দেখে না। এবং টেরোরিজম পুরো পৃথিবীতে এই মুহূর্তে সবচেয়ে বড়, মানে ইট ইজ আগেনস্ট দ্য ম্যানকাইন্ড, হিউম্যান ম্যানকাইন্ড। আর এই টেরোরিজম জিনিসটা কিন্তু লাস্ট 80-90 বছর থেকে এটা শুরু হয়েছে। ভারতে টেরোরিজম কিন্তু অনেকটাই এখন ক্রমশই বেড়ে গেছে। এই টেরোরিজমটা পাকিস্তান থেকে, চীন থেকে এসছে, এবং ভারতের মধ্যে অনেক এলিমেন্টস আছে যারা নাকি এই ধরনের এলিমেন্টসকে সাপোর্ট করছে। তো তাই জন্য যতক্ষণ এদের সাপোর্ট যদি না পায় ইন্ডিয়ার থেকে, ইন্ডিয়ান লোকেদের থেকে, তাহলে কিন্তু টেরোরিজম কোনোদিন সাকসেসফুল হবে না একেবারে। আর এখানে আমার প্রশ্ন, ক্যাপ্টেন দাস আপনাকে একটু থামাচ্ছি, আর এখানে আমার প্রশ্ন রাজীববাবুর কাছ থেকে, যে গোটা ভারতের সবকটি রাজ্যের মধ্যে পশ্চিমবঙ্গকে এই সাপোর্ট পাওয়ার সংখ্যাটা বা পরিমাণটা সব থেকে বেশি। আমি শুধু স্মরণ করে দেবো রাজীববাবু আপনাকে, যেভাবে খাগড়াগড়কে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছিল, তারপরেও কি এটা ধরে নিতে হবে যে এ রাজ্যে জাতীয়তাবাদের প্রশ্ন সামনে এলে, জঙ্গি বারবারন্তে প্রশ্রয় দেওয়ার প্রশ্ন সামনে এলে, রাজনীতি, সন্ত্রাসবাদকে প্রশ্রয় কোথাও এক জায়গায় চলে যায় না, এক পংক্তিতে বসে পড়ে না? না না মহিবদা, সরি অনির্বাণদা, দেখুন টেরোরিজম, যারা টেরোরিজম হয় তাদের সাথে কোনো জাতির ব্যাপার আসে না। সে হিন্দু না মুসলমান, এটা দিয়ে কোনো টেরোরিস্টকে বিচার করা যায় না। যে টেরোরিস্ট সে টেরোরিস্ট। এইভাবে কোনো রকম ভাবে বাংলাকে করা, এই যে আপনারা বলছেন, যে কথাটা বোঝাতে চাইছেন যে মুসলমান সম্প্রদায়, আমি খুলেই বলছি কথাটা, আপনি যেটা বোঝাতে চাইছেন মুসলমান সম্প্রদায়ের মাধ্যম দিয়ে যেটা আপনি বলতে চাইছেন, সেই জাতিটাকে ব্যবহার করে যারা টেরোরিস্ট, তারা সেই জায়গাটায় ব্যবহার করে তারা এখানে আশ্রয় নিচ্ছে, এই জায়গাটা আপনি বোঝানোর চেষ্টা করছেন, সেটা একদমই নয়। আমি একেবারে এই কথাটা বলার চেষ্টা করছি না রাজীববাবু, আপনার গোড়ায় গলদ, আমি একেবারে এই কথাটা বলার চেষ্টা করছি না। আমার প্রশ্ন আমি আবার ক্লিয়ার করছি। আমার পাশের বাড়ির প্রতিবেশীর নাম যদি বিশ্বম্বর রায় হয়, তিনি যদি টেরোরিস্ট অ্যাক্টিভিটিতে যুক্ত থাকেন, অথবা তিনি যুক্ত আছেন বলে আমার সন্দেহ হয়, আমি পুলিশকে রিপোর্ট করি, তাহলে পুলিশ যতটা সহজে সক্রিয় হয়, ঠিক ততটা সহজে সক্রিয় পুলিশ কি তখন হয় যখন আমার পাশের বাড়ির প্রতিবেশীর নাম মুদাস্সার ইসলাম বা মুদাস্সার হোসেন? এবং যদি না হয় তার কারণটা কি? আমি একবারও বলছি না মুসলিম সম্প্রদায়কে ব্যবহার করে এটা করার চেষ্টা করা হচ্ছে। আমি বলছি রাজীববাবু, আমার প্রশ্ন, আপনারা কেন অকারণে এই আশঙ্কাটা করছেন যে একটি সম্প্রদায়ের মধ্যে একজন লোককে, তিনি যদি কোনো টেররিস্ট অ্যাক্টিভিটির সঙ্গে যুক্ত হন, তাকে ধরলে গোটা সম্প্রদায়ের ভাবাবেগকে আঘাত দেওয়া হবে? কেন দিনের পর দিন এই বারবারন্তকে আপনারা প্রশ্রয় দিচ্ছেন? জঙ্গিদের প্রশ্রয় দেওয়া তো কোনো সম্প্রদায়কে প্রশ্রয় দেওয়া হতে পারে না। জঙ্গির তো কোনো জাত নেই, সম্প্রদায় নেই। না না, একদম তাই। সেইটা তো আপনাদের এবং এখানে যারা আরএসএস এর নেতা এবং একটু আগে নজরুল সাহেব যেটা বলছিলেন, সেটাকে ক্লিয়ার হওয়া দরকার। নজরুল সাহেব একটু আগে ক্লিয়ার করে বলেছেন, কিন্তু ওখানে আমার একটা আপত্তি আছে। উনি বলেছেন, নজরুলবাবু একটা কথার মধ্যে বলেছেন যে এখানে হিন্দু মুসলমান দেখে না, দেখে পলিটিক্স। শাসক দলের নেতা হলে পারেই তবে সে পুলিশ সেখানে দেখবে, শাসক দলের কাছে যাবে, সরাসরি এখানে কোনো থানায় যায় না, আগে জিজ্ঞেস করে শাসক দলের নেতাকে কেস করবো কি করবেন। এটা সম্পূর্ণ অসত্য, এবং এটা ওনার হয়তো ধারণা নেই, গ্রাম বাংলার মানুষের হয়তো জানা নেই কিভাবে থানায় গিয়ে কমপ্লেন করতে হয়। রাজীববাবু, আপনি অস্বীকার করতে পারেন খাগড়াগড় বিস্ফোরণকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছিল? আমি ধরে নিচ্ছি কোনো সম্প্রদায়ের ব্যাপার নেই, কিন্তু শাসক দলের এই অ্যাটিটিউড কেন হবে? খাগড়াগড় বিস্ফোরণের মতো একটা ঘটনা এনআইএ তদন্ত না হলে আমরা জানতে পারতাম কি ঘটেছে। আপনি না না, আমরা তো দেখেছি, একজন সাধারণ মানুষ হিসাবে বলছি, আমি খাগড়াগড় নিয়ে যেটা দেখেছি, যেখানে অস্ত্র তৈরি করার কারখানা বলছেন, সেটা লেদের কারখানা, সেটা অনেক কিছু মিডিয়ার মাধ্যম দিয়ে আমরা জানতে পেরেছি। যে ইস্যুটাকে বানানোর চেষ্টা করা হয়েছিল খাগড়াগড় নিয়ে, সেটা ধামাচাপা করলে হবে না। আসল সত্য ঘটনা কিন্তু আজও প্রমাণিত হলো না। অনেক কিছু সেখানে লুকিয়ে রয়েছে, আসল তদন্ত কিন্তু সেইভাবে হয়নি। খাগড়াগড় নিয়ে যে প্রমাণ করা, আমি দীপন বাবুর কাছে আসি। দীপন বাবু, তদন্তের ঘাটতি বা শেষ পর্যন্ত অপরাধীদের সাজা দিতে না পারাটাই কি বারবার এ রাজ্যের এই বিপদগুলো সম্পর্কে আমাদেরকে একসময় উদাসীন করে তোলে? আমি যে প্রশ্নটা রেখেছিলাম যে জাতীয়তাবাদে উদাসীনতা, এই রাজ্যের মধ্যে একটা কোথাও একটা মেরুদণ্ডের মধ্যে লেখা আছে যে আমি তমুকবাদী বললে কোনো অসুবিধা নেই, শুধুমাত্র জাতীয়তাবাদী বললে একটু ব্যাকা চোখে তাকানো, একটু এভাবে তাকানো, একটু আর চোখে তাকানো, আপনি বোধহয় কোনো একটা নির্দিষ্ট দল করেন, আপনি বোধহয় সঙ্গী, আপনি বোধহয় চাড্ডি, আমি নাম করে বলছি দীপন বাবু।
দেখুন, একদম আপনি যেটা অনির্বাণ যেটা বললেন একদম ঠিক বললেন। ব্যাপারটা হচ্ছে যে আমাদের পশ্চিমবঙ্গে এখনো অব্দি ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন, মানে ভোটের আগে এবং ভোটের পরে, আমি খাগড়াগড়টাকে একটা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনে ধরছি। সেটা যদি ধরি তাহলে আমরা দেখবো যে হেমতাবাদের বিধায়ককে ঝুলিয়ে দেওয়া হয়েছিল। সেই কেসের নিষ্পত্তি কি হয়েছে? সেই কেসের রিপোর্ট কোথায়? বা 140 জনকে মারা গেছিল, সেই কারা শাস্তি কারা পেল? কি শাস্তি হয়েছে? রিপোর্ট কি? এবং খাগড়াগড়ে এক মিনিট বলতে দিন, আপনার বলার সময় বলিনি, আপনার বলার সময় বলিনি, একটু দাঁড়ান। এবং খাগড়াগড় ইনসিডেন্টটা হওয়ার পর এক মিনিট রাজুবাবু শেষ করে নিন, দীপনবাবু শেষ করে নিন। এত অসহিষ্ণু কেন? দীপনবাবু শেষ করে নিন, রাজুবাবু, দীপনবাবু শেষ করে নিন প্লিজ, দীপনবাবু প্লিজ। এবং খাগড়াগড়ের যে ইনসিডেন্টটা হচ্ছিল সেই ইনসিডেন্টটারও কিন্তু কোন রকম ভালোভাবে তদন্ত করা হয়নি। তদন্ত রিপোর্টের কোনো রিপোর্ট আমরা, মানে কোনো রেজাল্ট আমরা পাইনি। এবং আমরা কিন্তু অন্য রাজ্যের, যেখানে যদি কোনো টেররিস্ট অ্যাক্টিভিটি হয়, মুম্বাইতে যে টেররিস্ট অ্যাক্টিভিটি হয়েছিল, তারপরে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড এটিএস মুম্বাই, যেটা খুব বিখ্যাত হয়ে গেছিল, কিন্তু পশ্চিমবঙ্গে কিন্তু আমরা সেরকম অ্যান্টি টেররিজম কোনো স্কোয়াডের কোনো নামগন্ধ কিছু পাইনি। বরঞ্চ আমি আরেকটা উদাহরণ দিচ্ছি, তৃণমূল কংগ্রেস কিন্তু রাজ্যসভায় সাংসদ হিসেবে পাঠিয়েছিলেন আহমেদ হাসান ইমরানের যদি আপনি হিস্ট্রি দেখেন, ব্যাকগ্রাউন্ড দেখেন, উনি কলকাতার বুকে দুটো সেমিনার করেছিলেন। সেই সেমিনার একটা কলকাতায় হয়েছিল জীবনানন্দ সভাগৃহ এবং আরেকটা হাওড়ায় হয়েছিল। এবং এই দুটো সেমিনারে কিন্তু বাংলাদেশের জামাতের দুজন বড় লিডার আবুল কাসেম আলী এবং আবু জাফর এই দুটো সেমিনারে বলেছিলেন এবং অ্যান্টি ইন্ডিয়া কথা বলেছিলেন, অ্যান্টি ন্যাশনাল কথা বলেছিলেন। এই জিনিসগুলো কিন্তু ভুলে গেলে চলবে না। এর জন্য কিন্তু তৃণমূল কংগ্রেস এবং এই ল অ্যান্ড অর্ডারের তৃণমূলই করুন, এর জন্যই দায়ী। আমরা অ্যান্টি টেরোরিজমের জন্য আমাদের রাজ্যে কোন রকম ব্যবস্থা নেওয়া হয়নি। এই সত্যিটা মেনে নিতে হবে। আমি রাজুবাবুর কাছে যাব, রাজুবাবু একটা বিরতির সময় আছে, বিরতির পর আমি নিশ্চিতভাবে ফিরে আসবো আপনার কাছে। আমি বলেও রাখছি আমি কি নিয়ে ফিরে আসবো। আমি শুধু রাজুবাবুর কাছে না, আমার সমস্ত অতিথিদের কাছে ফিরবো। তারেক ফতের আসাতে আপত্তি, তারেক ফতেকে এ রাজ্যে আসতে দিতে আপত্তি, কিন্তু কট্টরবাদী নেতাদেরকে, যারা ভারত বিরোধী কার্যকলাপ বা বক্তব্যের সঙ্গে যুক্ত, তাদেরকে আসতে দিতে আপত্তি নেই। অ্যাকচুয়ালি সত্যি সংখ্যালঘুদের ভাবাবেগ নিয়ে মাথা ব্যথা, নাকি সংখ্যালঘুদের ভাবাবেগের নামে আসলে জঙ্গিদেরকে প্রশ্রয়? ঠিক কি ঘটছে রাজ্যে, এবং যার কারণে বারবার জঙ্গিদের ঘাঁটি হিসেবে উঠে আসছে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তের নাম। একটা ছোট বিরতির সময় আছে, কিন্তু যেমনটা বলেছি আপনাদেরকে প্রত্যেক দিন, বিরতির সময়েও আপনাদেরকে এই মুহূর্তে অনির্বাণের অগ্নিবাণে বিতর্কে আছেন বলে খবর মিস করতে দেব না। বিরতিতে যাওয়ার আগে এ রাজ্যের আজকের সেরা খবরগুলো 1 মিনিটে বাংলায়। চীনা গুপ্তচর কাণ্ডে চাঞ্চল্যকর তথ্য। গুরুগ্রামে আরও একটি হোটেলের মালিক খান প্রশান্ত কুমার ও আব্দুল রাজ্জাক নামে দুই ব্যক্তির কাছে 3 বছরের জন্য লিজ নিয়েছিল সে। ভাড়া দিয়েছিল 1,62,00,000 টাকা। হোটেল ব্যবসার আড়ালে কি কারবার চলছিল জানার চেষ্টা করছেন গোয়েন্দারা। নিষেধের নয়া গাইডলাইনকে কটাক্ষ বিরোধীদের। কেন বন্ধ গণপরিবহন? টুইট তথাগতর। মানুষ কি উড়ে যাবে? কটাক্ষ সুজনের। সংক্রমণের আশঙ্কার জেরেই বন্ধ পরিবহন, বললেন ফিরহাদ। মঙ্গলবার সন্ধ্যায় দিল্লির উদ্দেশ্যে রওনা রাজ্যপাল জগদীপ ধনখড়ের। 3 দিনের সফরে একাধিক বৈঠক করবেন তিনি। রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে রিপোর্ট দেওয়ার সম্ভাবনা। রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে মুখ্যমন্ত্রীকে খোঁচা রাজ্যপালের। 17ই মে নিজাম প্যালেসের ঘটনা উল্লেখ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিলেন জগদীপ ধনখড়। 3 দিনের দিল্লি সফরের আগে রাজ্যপালের এই চিঠি তাৎপর্যপূর্ণ, মত বিশেষজ্ঞদের। করোনা সংক্রমণের জেরে এবারও পড়বে না রশিতে টান। বাতিল মাহেশের 625তম রথযাত্রা। স্থগিত রাখা হয়েছে স্নানযাত্রা। তবে প্রথা মেনেই স্নানযাত্রার দিন মন্দিরে পুজোর আয়োজন হবে, জানিয়েছেন মন্দিরের কর্তৃপক্ষ।
অনির্বাণের অগ্নিবাণ সেগমেন্টে আপনাদেরকে বলেছিলাম এই মুহূর্তে ব্রেকিং নিউজ সেগমেন্টে আসবো আমরা। অনির্বাণের অগ্নিবাণে এই মুহূর্তের সব থেকে বড় ব্রেকিং নিউজগুলো আপনাদেরকে দেবো। প্রথমেই চলে যাব রাজ্যপালের চিঠির প্রসঙ্গে। জগদীপ ধনকর দিল্লি যাওয়ার আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে একটি চিঠি দিয়ে গেলেন। কি বললেন, সেই চিঠিতে কি লিখলেন শুনে নেবো আমাদের প্রতিনিধি সমাদৃতার কাছ থেকে। আমাদের অ্যাসিস্ট্যান্ট নিউজ এডিটর সমাদৃতা আমার সঙ্গে রয়েছেন নিউজ রুম থেকে। সমাদৃতা, কি বলে গেলেন রাজ্যপাল? অনির্বাণ, প্রথমে বলবো সবাই এই মুহূর্তে জানেন যে রাজ্যপাল দিল্লি যাওয়ার আগে একটি চিঠি দিয়ে গিয়েছেন এবং মুখ্যমন্ত্রীকে সেখানে রাজ্যের আইন শৃঙ্খলা প্রসঙ্গ রয়েছে, মহিলাদের নিরাপত্তা নিয়ে বিষয়টি তুলে ধরা হয়েছে। কিন্তু মূল বিষয়টা হচ্ছে কার্যত দিল্লি যাওয়ার আগে তিনি একটি মুখবন্ধ সেরে গেলেন। আমরা জানি এই মুহূর্তে তিনি দিল্লি যখন যাবেন 3 দিনের সফর রয়েছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই সফর, এবং সেই সফরে কোথাও গিয়ে এই চিঠিটা দিয়ে যাওয়ার পর সবাই জানতে চাইবেন কি এমন পরিস্থিতি হলো বা রাজ্যে কি এমন পরিস্থিতি চলছে যার জন্য মুখ্যমন্ত্রীকে তাকে এত বড় একটা চিঠি লিখতে হলো। অর্থাৎ জাতীয় সংবাদ মাধ্যমের পুরো কৌতূহল, পুরো নজর থাকবে এই রাজ্যকে ঘিরে এবং রাজ্যপালের এই সফর ঘিরে, রাজ্যপালের বক্তব্যের ওপর। তিনি কি বলেন তাকে প্রশ্ন করা হবে নিশ্চিতভাবে যে এই রাজ্যে ঠিক কি এমন পরিস্থিতি। সেক্ষেত্রে জাতীয় স্তরে তিনি এ রাজ্যের পরিস্থিতি নিয়ে তার যে জায়গাটা, তার যে কনসার্নের জায়গাটা সেটা তুলে ধরবেন। আমরা জানি রাজ্যপাল আমি সরাসরি চলে যাব প্রাক্তন আইপিএস কর্তা নজরুল ইসলাম আমার সঙ্গে রয়েছেন। নজরুলবাবু, আপনার কাছে আমার একটাই প্রশ্ন, আমি 30 সেকেন্ডের মধ্যে আপনার উত্তর আশা করব। রাজ্যপালের সফরের আগে মুখ্যমন্ত্রীকে আইন শৃঙ্খলা পরিস্থিতি দিয়ে যাওয়া এমন একটি চিঠি, এরপরে দিল্লিতে গিয়ে রাজ্যপাল যদি আইন শৃঙ্খলা নিয়ে কোনো একটি রিপোর্ট দেন, তার জন্য কি মুখবন্ধ হিসেবে বলতে পারি, বর্ণনা করতে পারি এই চিঠিকে, যেমনটা বলছিলেন আমার সহকর্মী সমাদৃতা? দেখুন, সংবিধানে রাজ্যপাল মুখ্যমন্ত্রীকে নিয়োগ করেন এবং মুখ্যমন্ত্রীর পরামর্শে অন্যান্য মন্ত্রীদের নিয়োগ করেন, এবং সংবিধানে খুব পরিষ্কার বলা আছে যে রাজ্যপাল সংবিধান অনুসারে যে রুল তৈরি করে দেবেন সে অনুসারে রাজ্য চলবে। সেই অনুসারে আমাদের ওয়েস্ট বেঙ্গল রুলস অফ বিজনেস আছে, এবং রাজ্যপাল মুখ্যমন্ত্রীর কাছ থেকে রাজ্যের প্রশাসনের ব্যাপারে যা জানতে চাইবেন সেগুলো মুখ্যমন্ত্রী জানাতে বাধ্য, এবং যা করতে বলবেন সেটা মুখ্যমন্ত্রী করবেন, সংবিধান অনুসারে এটা করতে বাধ্য। আমার সমাজে তো একদম শেষ, আপনাকে বিদায় জানাতে হচ্ছে। নজরুল ইসলাম প্রাক্তন আইপিএস কর্তা আমার সঙ্গে ছিলেন। রাজ্যপালের এই দিল্লি সফরেও বিতর্ক তার মানে পিছু ছাড়বে না, এবং রাজ্যপালকে ঘিরে সর্বভারতীয় সংবাদ মাধ্যমের মতো রাজনৈতিক আকর্ষণও থাকবে, বিশেষ করে তার এই চিঠি দিয়ে যাওয়ার পর। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন আমার আরেক প্রতিনিধি ভাস্কর। আমি ভাস্করের কাছে যে প্রসঙ্গে যাবো সেটা আগে আপনাদেরকে জানিয়ে রাখি। গতকাল পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে গিয়েছিলেন শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায়। সেখানেই বৈশাখী বন্দ্যোপাধ্যায় জানান যে ক্লোজ চ্যাপ্টার নতুন করে খুলবে না। তাহলে কি তৃণমূলে ফিরতে পারেন শোভন চট্টোপাধ্যায়? জল্পনা শুরু হয়েছিল, আজ কুণাল ঘোষ সেই জল্পনার মধ্যে এমন কিছু বললেন যাতে জল্পনা কিছুটা থমকালো, সম্পূর্ণ হয়তো মিয়ে গেল না, কিন্তু থমকালো। কি মনে হয় ভাস্কর? একেবারে অনির্বাণ, দেখো যে জল্পনা তৈরি হয়েছে তাতে শোভন চ্যাটার্জি এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায় তাদের তৃণমূলে আবারও ফিরে যাওয়ার একটা সম্ভাবনা কিন্তু তৈরি হয়েছে, অন্তত যেমনটা জল্পনা। সেই জায়গায় দাঁড়িয়ে পার্থ চট্টোপাধ্যায় তার মা যখন মারা যান, তার পরবর্তী ক্ষেত্রে শোভন চট্টোপাধ্যায় বৈশাখী বন্দ্যোপাধ্যায় গিয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে সমবেদনা জানাতে, এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে দীর্ঘক্ষণ তারা সেখানে উপস্থিত ছিলেন, এবং সেখানে তার পরবর্তী ক্ষেত্রে বৈশাখী বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে পুরনো চ্যাপ্টার ক্লোজ, তার খুলবে না। এবং একই সঙ্গে কুণাল ঘোষ তিনি আজকে যে মন্তব্য করলেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, তাতে কিন্তু এই জল্পনা আরো অনেকটা সময় কিন্তু জিয়ে থাকবে এমনটাই মনে করা হচ্ছে, এবং তৃণমূল কংগ্রেসে এই মুহূর্তে কিন্তু ঘরে ফেরার একটা প্রবণতা দেখা যাচ্ছে। তিনি ইতিমধ্যে ফিরেছেন, রাজীব বন্দ্যোপাধ্যায় ফেরার গানের সুরে সুর মেলাতে পারেন কিনা শোভন চট্টোপাধ্যায়, সেদিকে আমাদের নজর থাকবে। ভাস্কর, আপাতত তোমাকে ধন্যবাদ। এই মুহূর্তে চলে যাব আরো একটি ব্রেকিং নিউজের খবরে। যে ব্রেকিং নিউজটি হচ্ছে, এই মুহূর্তে আপনাদেরকে জানিয়ে রাখি, মাহেশের রথ তা বাতিল করা হয়েছে। অর্থাৎ এবছরও মাহেশের রথের রশিতে টান পড়ছে না। আমার সঙ্গে আমার নিউজ রুম থেকে রয়েছেন আমার সহকর্মী বিশাখা। সরাসরি চলে যাব বিশাখার কাছে। বিশাখা, মাহেশের রথের রশিতে টান পড়ছে না, এই মুহূর্তে বিধিনিষেধের আবহে খুব স্বাভাবিক সিদ্ধান্ত হয়তো, কিন্তু এখানেই অনেকে সিঁদুরে মেঘ দেখছেন। তাহলে দুর্গাপুজোর কি হবে?
একদমই তাই অনির্বাণ, আমরা জানি যে রথের রশিতে টান পড়ছে না মাহেশের, এটা যদি এই মুহূর্তে ব্রেকিং নিউজ হয় তবে কিন্তু একটা আশঙ্কার বিষয়ও থেকে যায়। একটা সিঁদুরে মেঘ কিন্তু ইতিমধ্যেই বাংলা এবং বাঙালি দেখতে শুরু করেছে যে এই যে রথের রশিতে টান পড়ছে না মানে কি বাঙালির সব থেকে বড় যে উৎসব অর্থাৎ দুর্গাপুজো, সেখানেও কি কোথাও গিয়ে একটা আশঙ্কা থেকেই যাচ্ছে। কারণ গত বছর আমরা দেখেছিলাম মাহেশের রথের রশিতে টান পড়েনি এবং এবছরও সেই যে টান পড়ছে না রথের রশিতে সেটা ইতিমধ্যেই ঘোষণা হয়ে গিয়েছে, ট্রাস্টি বোর্ডের তরফ থেকে সিদ্ধান্তের কথা বলা হয়ে গিয়েছে। কিন্তু তার মধ্যে যে আশঙ্কাটা উঠে আসছে, যেহেতু আমরা জানি যে রথের রশিতে যখন টান পড়ে তখন থেকেই কিন্তু দুর্গাপুজোর প্রথম ঢাকে কাঠিটা পড়ে যায়, কারণ সেই দিনই অর্থাৎ রথযাত্রার দিনেই কিন্তু কাঠামো পুজো হয় দুর্গাপুজোর এবং সেই জায়গায় গিয়ে শুরু হয়ে যায়। সেই কাউন্টডাউন কি শুরু হবে না তাহলে? অর্থাৎ রথযাত্রার রশিতে রথের রশিতে টান না পড়া মানে কি দুর্গাপুজোর কাউন্টডাউনটা একটু থমকে গেল? আমার সঙ্গে এই মুহূর্তে অতিথি হিসেবে রয়েছেন আমার সঙ্গে এই মুহূর্তে 41 পল্লী থেকে দীপঙ্কর চট্টোপাধ্যায়, অন্যতম উদ্যোক্তা। আমি দীপঙ্কর বাবুর কাছে যাব। দীপঙ্কর বাবু, রথের রশিতে টান না পড়া মানে কাউন্টডাউনটাও কিন্তু থমকালো। সবাই ভাবছেন গত বছরের মতো এবারও শারদোৎসবে একই পরিণতি হবে না তো? হ্যাঁ, এবারে আরো বিপদ। ঘটনাটা হচ্ছে আপনার রথের দড়ি টানার থেকে এখন মানুষকে টেনে নিয়ে যাওয়াটাই হচ্ছে সব থেকে বড় প্রশ্ন। মানুষের সেবাটা করা হচ্ছে আমাদের কাছে এখন প্রথম দিক। আমরা চিরকাল দেখেছি যে এই রথের পরেই রথের আগে থেকে আমাদের চিন্তা ভাবনা হয়, রথের পুজো শুরু হয়ে যায়, কিন্তু আমরা এবারে ওই দিকে তাকাতেই পারছি না, যে মিটিংও করতে পারছি না যে কিভাবে পুজোটা হবে। আমরা খুব চিন্তায় আছে। এখন মানুষের সেবা করাটাই হচ্ছে আমাদের প্রথম কাজ। একেবারেই অনেক ধন্যবাদ দীপঙ্কর বাবুর সঙ্গে কথা বলবার জন্য এবং আপনাদের এই সিদ্ধান্তের জন্য। এই মুহূর্তে দুর্গাপুজো নিয়ে ভাবছি না, মানুষের সেবা করাটা সব থেকে বড় কাজ। তাই রথের রশিতে টান না পড়ায় যদি একটু থমকেও থাকে দুর্গাপুজোর কাউন্টডাউন, থমকাক, আগে মানুষ বাঁচুক, তারপর উৎসব। আপাতত অনির্বাণের অগ্নিবাণ এখানেই শেষ করবো। রাজু ঘোষ এবং দীপন মজুমদারকেও ধন্যবাদ আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য। আমাদের সঙ্গে ছিলেন বিজেপি এবং তৃণমূলের দুই প্রতিনিধি। আপাতত অনির্বাণের অগ্নিবাণ এখানেই শেষ করছি, কিন্তু এরপরে স্বর্ণালী থাকবে সরাসরি আপনাদের সঙ্গে, সোজাসুজি স্বর্ণালী নিয়ে। ধন্যবাদ অনির্বাণের অগ্নিবাণ এতক্ষণ আপনারা দেখছিলেন। এরপর লকডাউনের নতুন বিধিনিষেধ এবং তার ফাঁক ফোকর কোথায় রয়েছে সেই সব নিয়ে আমি স্বর্ণালী থাকছে একটু পরেই সোজাসুজি স্বর্ণালী নিয়ে, সঙ্গে থাকুন। বেসিক্যালি সোর্স হয়ে যায় কিন্তু এইসব জিনিসগুলোকে আনার জন্য। আমি জানি না এতক্ষণ ধরে যে তর্ক বিতর্কতা চলছিল, উভয় পার্টিরাই এই জিনিসগুলো জানেন কিনা কিংবা পুলিশও জানে কিনা, কিন্তু এই সোর্সগুলোকে যদি খুব ভালো করে দেখা হয় না, আরো অনেক জিনিস বেরোবে। সিমের যে ইউজটা আমি বলছি, সিম কার্ডগুলো ক্লোন করার জন্য, মানে দেখুন আর্থিক আপনি যদি অ্যাটাক করেন কাউকে, একটা সিম ক্লোনিং করতে পারবেন। আপনি ফোন করেন, বলেন যে আমি এয়ারটেল থেকে ফোন করছি বা সার্ভিস প্রোভাইডার থেকে ফোন করছি, সেখান থেকে বলা হলো যে আপনার এই নাম্বারটা কেওয়াইসি দরকার, আপনি এই নাম্বারটা আপনার কেওয়াইসি ডিটেলসটা দিলেন এবং আপনার নাম্বারটাকে সিমটাকে ক্লোন করে নেওয়া হলো। ক্লোন করে নিলে কিন্তু আপনার কাছে আর কিছু সিমটা মানে আপনার সিমটা কাজ করবে না। এবারে এই সিমগুলো কিভাবে ব্যবহার হবে? ধরে রাখুন আমি পাওয়ার গ্রিডে অ্যাটাক করতে যাচ্ছি। এই যে মুম্বাইতে কিছুদিন আগে একটা মুম্বাই পাওয়ার গ্রিডটা বসে গেছিল এবং চাইনিজ সাইবার অ্যাটাক হয়েছিল, সেখানেও কিন্তু ফিজিক্যাল অ্যাক্সেস লাগে। কেউ ওখান থেকে বসে নিয়ে কম্পিউটার দিয়ে ডাইরেক্টলি একটা অ্যাটাক করতে পারে না, যদি না কেউ ফিজিক্যালি গিয়ে নিয়ে ওখানে ম্যালওয়্যারটাকে ইনজেক্ট করে। এবার যে ফিজিক্যালি ওখানে যাচ্ছে তাকে তো কমিউনিকেট করতে হবে, তার কাছে তো সিম দরকার, সে তো কানেক্টেড আছে। সেই কানেকশনটাকে ক্যামোফ্লাজ করার জন্য কিন্তু ডিফারেন্ট সিম ইউজ করে যেগুলোকে ছুঁড়ে ফেলে দেওয়া হয়। যখন সিমগুলোকে ট্র্যাক হয় সেইগুলো কিন্তু নিয়ে যায় কিছু ভুল তথ্যের দিকে, যেগুলো কিন্তু ফর্জারি, মানে বিভিন্ন আধার কার্ড বা বিভিন্ন ফ্রড করে নিয়ে সিম কার্ডগুলোকে অ্যাকোয়ার করা হয়েছিল। এই জিনিসগুলো মূলত চলতে থাকে বড় ধরনের একটা সাইবার ক্রাইম করার জন্য, এবং পাওয়ার গ্রিড অ্যাটাক হোক বা একটা গ্যাস স্টেশনকে, যেগুলো কত বড় বিপদের সামনে দাঁড়িয়ে আছে অভিষেক বাবু, আপনার কথা থেকে বোঝা যাচ্ছে। আমি গ্রুপ ক্যাপ্টেন আর কে দাসের কাছে যাব। গ্রুপ ক্যাপ্টেন দাস, 1 মিনিটের জন্য আপনার কাছে আসছি। আমার সময় যেহেতু শেষ হয়ে এসছে, আমি এই শেষ মিনিটে আপনার কাছে জানতে চাইবো যে বিপদটা, সাইবার বিপদটা বিশেষ করে এত বিস্তারিতভাবে ব্যাখ্যা করলেন অভিষেক বাবু, আপনার কি মনে হয় রাজনৈতিক তরজা, এই সামাজিক উদারতা, এই সব কিছুর মাঝখানে দাঁড়িয়ে আমরা এই বিপদগুলো মোকাবিলা করবার জন্য জাতিগতভাবে, রাজ্যগতভাবে এ রাজ্যের মানুষরা তৈরি?
এই মুহূর্তে আমি এটাই বলতে পারবো কি আমরা অতটা তৈরি না যতটা হওয়া উচিত। কেন কি আমাদের দুপাশে, এক পাশে পাকিস্তানের আইএসআই এবং উল্টো দিকে উত্তর এবং পূর্ব দিকে রয়েছে চীন। এই দুটো দেশই কিন্তু ভারতকে ক্রমশই মানে যেটাকে বলছে 1000 কাটস করে ব্লিড করতে চাইছে, আর ইন্টেলিজেন্স মেথড মাধ্যমে। এবং যে সাইবার সিকিউরিটি, সাইবার ক্রাইম, এটা কিন্তু একটা বিরাট জায়গায় পৌঁছে গেছে থ্রু সাইবার থ্রেট। আমরা দেখেছি ইসরায়েল ইরাকের নিউক্লিয়ার পাওয়ার স্টেশনকে কিভাবে ক্রিপল করেছে। সিমিলারলি মুম্বাইয়ের যে পাওয়ার গ্রিডটাকে চীনের যে সাইবার লোকেরা আছে কিভাবে ওখানে ওটাকে ক্রিপল করেছিল কয়েক ঘন্টার জন্য। তো এই যে ইউজ অফ সিম, এটা কিন্তু একটা প্রসিজারাল ওয়ে ফর সাইবার অ্যাটাক। আমার সময় যেহেতু একদম শেষ, নিউক্লিয়ার পাওয়ার স্টেশন হতে পারে। একেবারে আমার সময় যেহেতু একদম শেষ, গ্রুপটার আটকে দাস, আপনাকে ধন্যবাদ আমার সঙ্গে সময় দেওয়ার জন্য। একই সঙ্গে ধন্যবাদ অভিষেক মিত্র, সাইবার বিশেষজ্ঞ, এবং এই দুজনকে ধন্যবাদ জানাচ্ছি। আমার সঙ্গে পরবর্তী অংশ অর্থাৎ অনির্বাণের অগ্নিবাণের ব্রেকিং নিউজ পোর্শন আমার সঙ্গে থাকবেন অবশ্যই তরুণ রাজু ঘোষ, দীপন মজুমদার এবং নজরুল ইসলাম, প্রাক্তন আইপিএস কর্তা। একটা ছোট বিরতির পর এই মুহূর্তের সেরা ব্রেকিং নিউজগুলো নিয়ে ফিরে আসবার। অনির্বাণের অগ্নিবাণে আজকের বিতর্কে অন্তত এইটুকু আমরা বুঝতে পারলাম যে বিরাট থ্রেটের সামনে আমরা দাঁড়িয়ে আছি, সাইবার অ্যাটাকের থ্রেটের সামনে দাঁড়িয়ে আছি, সার্বিকভাবে সন্ত্রাস হানার সামনে দাঁড়িয়ে আছি। তাকে সেখানে সামাজিকভাবে, রাজ্যগতভাবে, জাতিগতভাবে আমাদের কিন্তু প্রস্তুতির অনেকটাই বাকি আছে, যার অনেকটাই চাপা পড়ে থাকছে রাজনৈতিক বিতর্কের কারণে, নির্দিষ্টভাবে কিছু রাজনৈতিক মতবাদের কারণে, যেটা জাতিগতভাবে আমাদের ক্ষেত্রে এই মুহূর্তে সরিয়ে ফেলাটা দরকার। না হলে বাংলা জঙ্গি ঘাঁটি তো বটেই, আগামী দিনে জঙ্গিদের আরও বেশি করে আক্রমণের লক্ষ্যবস্তু হয়ে উঠবে। ছোট বিরতির পর ফিরে আসছি অনির্বাণের অগ্নিবাণে এই মুহূর্তের সবচেয়ে বড় ব্রেকিং নিউজগুলো নিয়ে। সঙ্গে থাকুন রিপাবলিক বাংলায়।